একটি ছেলে নিজের বুকের বাম পাশে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। তার সামনে একটি মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে। তখন ছেলেটি বলল, আমার চোখের দিকে তাকাও, তাহলেই হবে। যদি আমাকে ভালোবাসো তাহলে তাকাও, নইলে আজ এখানেই শেষ হবে সব। তখনই ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা একটা লোক বলল, বাবা, এমন করিস না, ও তোকে ভালোবাসে না, ও আমায় ভালোবাসে। তখনই মেয়েটির পাশে দাঁড়িয়ে থাকা একটি মহিলা বলল, ও তোমারই বোন, একটু বোঝার চেষ্টা করো। তখন ছেলেটা আবার সেই মেয়েটাকে বলল, ঠিক আছে। বলার সাথে সাথে একটা বিকট শব্দ হয়। 5/4/2025 অতীত। আরিয়ান মির্জা তার দামি গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসেছিল। তার চোখে মুখে এক ধরনের ক্লান্তি। হঠাৎ গাড়ি জানলার বাইরে চোখ পড়তেই আরিয়ানের পৃথিবীটা থমকে গেল। ফুটপাতে দাঁড়িয়ে আছে এক তরুণী, সাধারণ একটা সুতির শাড়ি, চোখে কাজল আর চুলে একটা আলগলা খোপা। সূর্যের আলো তখন মেয়েটির মুখে পড়ছে। আরিয়ানের মনে হলো সে কোনো মানবী নয়, বরং জীবন্ত কোনো পরী দেখছে। আরিয়ান মির্জা কোনোদিন নারীর চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। সে আজ পলকহীনভাবে তাকিয়ে রইল। এই চাহনিতে কামনার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত নেশা, পবিত্র ভালোবাসার নেশা। হঠাৎ করেই একটি বাস এসে দাঁড়ালো। মেয়েটি দ্রুত বাসে উঠে পড়ল। আরিয়ান সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে ড্রাইভারকে বলল, গাড়ি চালাও, ওই বাসটার পিছু নাও। বাস চলতে শুরু করলো। আরিয়ান তার গাড়ি নিয়ে বাসের সমান্তরালে এসে দাঁড়ালো। সে দেখল মেয়েটি জানলার পাশে বসে আছে। বাতাসের ঝাপটায় তার কয়েক গাছি চুল মুখে এসে পড়ছে। আরিয়ান গাড়ির গ্লাস নামিয়ে অপলক তাকিয়ে রইল। মেয়েটির চোখে এক শান্ত শীতলতা, যা দেখে আরিয়ানের বুকের ভেতরটা তোলপাড় হতে লাগলো। সে যেন এক সেকেন্ডের জন্য নেশাগ্রস্ত হয়ে পড়ল। কোনো মদ বা ড্রাগস ছাড়াই গাড়ির ভেতরে এসি চলছে ফুল স্পিডে, কিন্তু আরিয়ান মির্জার ভেতরের উত্তাপ যেন তাতেও কমছে না। সে জানলার কাছ নামিয়ে এক দৃষ্টিতে বাসে জানলার পাশে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে আছে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর আরিয়ান তার সামনের সিটে বসা পিয়ের দিকে তাকালো। আরিয়ান বলল, মাতাল। মাতাল চট করে পিছনে ফিরল। আরিয়ানের গলার স্বরে এক অদ্ভুত অস্থিরতা। জি স্যার, ওই যে বাসে মেয়েটা কি দেখছিস? মাতাল তৎক্ষণাৎ গাড়ির গ্লাস নামিয়ে পাশে চলতে থাকা বাসের দিকে তাকালো। জানলার পাশে শান্ত মুখে বসে আছে এক অপূর্ব সুন্দরী মেয়ে। মাতাল ঘাড় ঘুরিয়ে বলল, জি স্যার, দেখছি। আরিয়ান বলল, এই মেয়ের সব ডিটেলস বের করো। কোথায় থাকে, কি করে, ওর মা বাবা কে, কোথায় থাকে, কয় ভাই বোন, একদম সব। আমার ওর প্রতিটা কদম ফেলার খবর চাই। মাতাল একটু ইতস্ত করে বলল, কিন্তু স্যার, আপনার বাবা তো এসব ব্যাপারে কড়া মানা করে দিয়েছেন, এসব ঝামেলায় না জড়াতে। কথাটা শেষ করার আগেই আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হিংস্র এক দৃষ্টিতে তাকিয়ে সে চিৎকার করে উঠল, এই বেটা, যা বলছি তাই কর। নিজের জীবন প্রিয় হলে আমার কথার উপর কথা বলবি না। যে কোনো মূল্যে হোক এই মেয়েকে আমার লাগবেই। আরিয়ানের এই রূপ দেখে মাতাল আর কথা বাড়ানোর সাহস পেল না। সে দ্রুত নিজের ফোন বের করলো এবং বাসের জানলার পাশে থাকা মেয়েটির একটি পরিষ্কার ছবি তুলে নিল। জি স্যার, হয়ে যাবে। গাড়ি ছুটছে বাতাসের সমান্তরালে। গাড়ির ভেতরে আরিয়ানের অস্থিরতা তখন চরমে। সে যতবার জানলার ওপাশে মেয়েটাকে দেখছে ততবারই তার হিতাহিত জ্ঞান হারিয়ে যাচ্ছে। এক অজানা নেশায় সে আচ্ছন্ন, যেন এক সেকেন্ডের জন্য মেয়েটিকে চোখের আড়াল করতে পারবে না। হঠাৎ আরিয়ান চিৎকার করে মাতালকে বলল, গাড়িটা বাসের সামনে নিয়ে আটকে ফেল এখনই। মাতালের ইশারায় ড্রাইভার হার্ড ব্রেক কষে আড়াআড়িভাবে বাসের সামনে গাড়ি দাঁড় করিয়ে দিল।
বিশাল বাসটি বিকট শব্দে থেমে গেল। আরিয়ান এক মুহূর্তেও দেরি না করে গাড়ি থেকে নেমে সোজা বাসের দরজার দিকে এগিয়ে গেল। বাসের কন্ডাক্টর অবাক হয়ে সামনে এসে বাধা দিয়ে বলল, এই যে ভাই, এভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালেন কেন? কি হয়েছে? আরিয়ান তাকে পাত্তাই দিল না। তার চোখে তখন শুধু সেই মুখটা ভাসছে। সে কন্ডাক্টরকে এক ধাক্কায় সরিয়ে বাসে উঠে পড়ল। কন্ডাক্টর আবারও কিছু বলতে গেলে মাতাল তার হাতে এক বান্ডিল টাকা গুঁজে দিয়ে নিচু স্বরে বলল, একদম চুপ, একটা কথা বলবি তো প্রাণ হারাবি। বাসের ভেতরে আরিয়ান ধীর পায়ে এগিয়ে গেল জানলার পাশে। সেই মেয়েটি বসে আছে, কিন্তু তার ঠিক পাশেই এক যুবক ছেলে বসে। দৃশ্যটা দেখা মাত্রই আরিয়ানের মাথায় রক্ত চড়ে গেল। তার পাশে অন্য কাউকে বসে থাকতে দেখে এটা সে মেনে নিতে পারছে না। কোনো কথা না বলে আরিয়ান ওই যুবককে কলার ধরে এক ঝটকায় সিট থেকে তুলে বাসের মেঝেতে আছাড় দিয়ে ফেলে দিল। বাসের যাত্রীরা এই তাণ্ডব দেখে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু ঠিক তখনই মাতাল পিছন থেকে পিস্তল বের করে গর্জে উঠল, কেউ যদি নড়াচড়া করিস তবে একটা বুলেটও মিস হবে না। যার যার জায়গায় চুপচাপ বসে থাক। পুরো বাস নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান ধীর স্থিরভাবে ওই খালি হাওয়া সিটে মেয়েটির পাশে গিয়ে বসলো। মেয়েটি তখন আতঙ্কে সিটিয়ে আছে। সে ভয়ে আরিয়ানের দিকে তাকাতেই দেখলো আরিয়ানের চোখে এক ভয়াবহ নেশা আর তীব্র চাহনি। ভয়ের চোটে মেয়েটি হাত পা কাঁপতে শুরু করেছে। আরিয়ান যখন মেয়েটির চোখের দিকে তাকালো, তখন তার নিজের হৃদস্পন্দনও যেন মাত্রা ছাড়িয়ে গেল। সে অনুভব করতে পারল তার বুকটা ধকধক করছে, যেন এখনই হৃৎপিণ্ডটা ছিঁড়ে বেরিয়ে আসবে। এত কাছ থেকে এই সৌন্দর্য দেখে আরিয়ান মির্জা পুরোপুরি দিশেহারা। আরিয়ান বাসের সিটে বসেই যেন এক ঘরের মধ্যে চলে গেল। এত কাছ থেকে মেয়েটিকে দেখে তার হিতাহিত জ্ঞান লোপ পাচ্ছে। মেয়েটির চোখে হালকা কাজল মাখানো, টানা টানা সেই চোখের চাহনি যেন তীরের মতো আরিয়ানের বুকে বিচ্ছে। সিল্কি চুলগুলো বাতাসের ঝাপটায় অবাধ্য হয়ে উঠছে, আর ঠোঁটের ঠিক নিচে ছোট্ট কালো তিলটা আরিয়ানের ধমনীতে রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে। আরিয়ান নিজেকে আর সামলাতে পারল না। সে ঝট করে ইরার ডান হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। মেয়েটির শরীর ভয়ে হিম হয়ে এলো, কিন্তু আরিয়ান তখন নিজের হৃৎস্পন্দনের তালে দিশাহারা। হাজারো মেয়ে দেখেছি, কিন্তু কাউকেই দেখে এমন হয়নি। আজ তোমাকে দেখে কেন এমন হচ্ছে? কেন আমি তোমার জন্য এভাবে পাগল হয়ে যাচ্ছি? বলতে পারো? মেয়েটি এই কথা বা পরিস্থিতির জন্য একদমই প্রস্তুত ছিল না। সে বড় বড় চোখ মেলে আরিয়ানের দিকে তাকিয়ে রইল, যেন এক অদ্ভুত বিস্ময় তার চোখে। আরিয়ান আবার অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? মেয়েটি কোনো কথা বলল না। সে কাঁপা কাঁপা হাতে নিজের হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট নোটপ্যাড আর কলম বের করলো। দ্রুত কিছু একটা লিখে পাতাটা ছিঁড়ে আরিয়ানের হাতে দিল। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, ইকরা চৌধুরী। আরিয়ান নামটা পড়ে আবার ইকরার চোখের দিকে তাকালো। ইকরার নীরবতা তাকে আরও বেকুল করে তুলছে। সে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কথা বলতে পারো না? ইরা আবারও কলম চালালো। নোটপ্যাডের পাতা এবার ছোট করে লিখলো, জি না। আরিয়ানের কৌতূহল আর নেশা যেন এক নিমেষে কয়েক গুণ বেড়ে গেল। কথা বলতে না পারা এই রহস্যময়ী রূপসী তাকে আরও বেশি টানে আচ্ছন্ন করে ফেলল। সে পিছনে তাকিয়ে মাতালকে বলল, এই মাতাল, গাড়ি চালাতে বল। মাতাল তৎক্ষণাৎ বাসের ড্রাইভার আর কন্ডাক্টরকে ইশারা করলো। ভয়ে সিটিয়ে থাকা ড্রাইভার বাস স্টার্ট দিল। আরিয়ান মির্জা তখন ইরার হাত তখনও নিজের বুকের ওপর শক্ত করে চেপে ধরে বাসের জানলার বাইরে তাকিয়ে রইল, যেন পুরো পৃথিবীটা এখন তার হাতের মুঠোয়। আরিয়ান দীর্ঘক্ষণ ইকরার চোখের দিকে তাকিয়ে থেকে আবার প্রশ্ন করলো, কোথায় থাকো? ইকরা এবার আর কলম চালালো না। সে চুপচাপ মাথা নিচু করে রইল। তার নীরবতা দেখে আরিয়ান বুঝে নিল যে সে নিজের ঠিকানা দিতে ইচ্ছুক নয়। আরিয়ান একটু মুচকি
হাসলো। সেই হাসিতে যেমন দম্ভ ছিল, তেমনি ছিল এক গভীর অধিকারবোধ। সে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। বাসের ভেতরে পিনপিতন নীরবতা, সবাই ভয়ে কুঁকড়ে আছে। আরিয়ান ইকরার দিকে ঝুঁকে গম্ভীর গলায় বলল, জীবনে যদি অন্য কোনো ছেলে থাকে তবে তাকে ভুলে যাও। বিয়ে হয়ে গিয়ে থাকলে তালাক নিয়ে নাও। আর যদি কাউকে পছন্দ করে থাকো তবে আজই তাকে মন থেকে মুছে ফেলো। আর কাউকে মন দিয়ে থাকলে তা এখনই ফিরিয়ে নাও, কারণ আজ থেকে তোমার মন আর জীবনে শুধু আরিয়ান মির্জাই থাকবে। একটু থেমে আরিয়ান বলল, এই প্রথম কাউকে আমার মনে ধরেছে। এরপর সে বাসের কন্ডাক্টরের দিকে বলল, শোন, আজ থেকে এই মেয়ে যখনই তোর বাসে উঠবে 1 টাকাও ভাড়া নিবি না। আর সাবধান, ওর পাশের সিটে যেন কোনো ছেলেকে বসতে না দেখি। যদি কোনো দিন দেখি যে ওর পাশে অন্য কেউ বসেছে তবে সেই ছেলেকে মারার আগে তোকে মেরে ফেলবো, তারপর তাকে মারবো, মনে থাকে যেন। কন্ট্রাক্টর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মাথা নাড়ালো। সবশেষে আরিয়ান আবারও ইকরার দিকে ফিরল। তার চোখে এখন এক অদ্ভুত মায়া। সে নিচু স্বরে বলল, এখন যাই সুইট হার্ট, তোমার শ্বশুর দেরি হলে বহুত রাগ করবে, তবে হ্যাঁ, আবারও আসবো খুব শীঘ্রই। বলেই আরিয়ান গটগট করে বাস থেকে নেমে নিজের দামি গাড়ির দিকে এগিয়ে গেল। বাসের জানালা দিয়ে ইকরা পাথরের মূর্তির মতো তাকিয়ে রইল সেই ধুলো উড়িয়ে চলে যাওয়া গাড়িটার দিকে। আরিয়ান সোজা নিজের কোম্পানি চলে এলো। দম্ভ ভরে করিডর পেরিয়ে নিজের কেবিনে ঢোকার সাথে সাথেই তার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রকি দরজায় কড়া নাড়ল। স্যার, আসবো? হ্যাঁ। রকি ভিতরে ঢুকে বিনীতভাবে বলল, স্যার, বড় স্যার আপনাকে এখনই ওনার কেবিনে ডেকেছেন। যা, আসছি। রকি বেরিয়ে যেতেই আরিয়ান পাশে দাঁড়িয়ে থাকা মাতালকে বলল, শোন, ওই মেয়ের সব খবর বের কর, আমি আসছি। জি স্যার। এরপর আরিয়ান তার বাবা ফারুক মির্জার কেবিনে ঢুকেই দেখল তিনি বেশ গম্ভীর মুখে বসে আছেন। আরিয়ানকে দেখেই ফারুক মির্জা বললেন, আসেন স্যার, কই ছিলেন এতক্ষণ? কেন, কি হয়েছে? বলে সে সামনের চেয়ারে করে বসে পড়ল। কোনো মেয়ের সাথে ছিলে কাল রাতে থেকে? তোমার কি আমাকে তেমনই মনে হয় বাবা? ফারুক মির্জা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোকে কেমন মনে হয় তার নাই বলি। আমার কপাল ভালো যে যাবৎ তুই যত মেয়ের সাথে যা করেছিস তাদের কারো বাচ্চা হয়নি, এটাই আমার ভাগ্য। আরিয়ান হা হা করে হেসে উঠল। ফারুক মির্জা বিরক্ত হয়ে বললেন, হাসছিস কেন? তোমার কথা শুনে শোন, এভাবে আর কত? এবার অফিসটা সামলা, এরপর তোকে মাহিনুরের সাথে বিয়ে দেব। মাহিনুরের নাম শুনেই আরিয়ানের মুখ তেতো হয়ে গেল। সে ঝটপট বলল, বাবা, অফিস ঠিক আছে, কিন্তু ওই মাহিনুরের কথা কেন বলো? ওকে বিয়ে করার চেয়ে না করা অনেক ভালো। মানে কি? তোর তো অনেক ঘনিষ্ঠ তাহলে? আরিয়ান হাত ছেড়ে কথা উঠিয়ে দিয়ে বলল, উফ, ওইসব বাদ দাও। তোমাকে একটা কথা বলতে চাই। কি? শুনি। তোমাকে দেখভাল করার মতো মানুষ পেয়েছি, সকালে তোমাকে চা দেওয়ার মতো মানুষ পেয়েছি। ফারুক মির্জা হকচকিয়ে গেলেন। তিনি প্রতিবাদ করে বললেন, দেখ, তুই কিন্তু জানিস আমি তোর মাকে কত ভালোবাসি। ও বেঁচে থাকা পর্যন্ত আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, মরে গেলেও আলাদা বিষয়। আমি তোমার কথা বলিনি। আর মতো বুড়ো মানুষকে বিয়ে করার জন্য কেউ বসেও নেই। আরে, তোর বাপকে এত আন্ডার এস্টিমেট করিস না। হুম হুম, ভালো। এবার শোনো, মেয়েটা দেখতে খুব ভালো, কিন্তু একটা সমস্যা আছে। কি? ও কথা বলতে পারে না। মানে? এ কেমন মেয়ে? মানে ও বোবা। ফারুক মির্জা আকাশ থেকে পড়লেন। ছেলের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তিনি। পাগল হলি নাকি আরিয়ান? এসব কি বলছিস? আরিয়ান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই দরজায় নক করার শব্দ হলো। ফারুক সাহেব গম্ভীর গলায় বললেন, আসো। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন 35 বছর বয়সী এক মহিলা, নাম রুবিনা। তবে তার সাজগোজ আর দামি পোশাক দেখে বয়স বোঝার উপায় নেই। রুবিনা সরাসরি আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন। হাই আরিয়ান। হ্যালো মিস রুবিনা। বলেই আরিয়ান দাঁড়িয়ে রুবিনাকে জড়িয়ে ধরল। কুটিল এক হাসিতে সে বলল, উফ,
আপনাকে জড়িয়ে ধরলে বুকে এক অদ্ভুত শান্তি অনুভব করি, যা দুষ্টু, সারাক্ষণ শুধু মজা। আপনি কেমন আছেন ফারুক সাহেব? ভালো। তা হঠাৎ এখানে কি করব বলেন? আপনার ছেলে যা দুষ্টু না ফারুক মির্জা, ও আবার কি করলো কি করেনি তাই বলেন? আমার মেয়েটার মন নিয়ে খেলা করা ছাড়া আর কোনো কাজ আছে ওর? আরিয়ান ব্রুকুসকে আলগলাভাবে বলল, আপনি আপনার কোন মেয়ের কথা বলছেন? দেখেছেন ফারুক সাহেব, ও তো এখন কিছুই জানে না। মাহিনুর কাল রাত থেকে শুধু কান্না করছে। কেন? আরিয়ানের সাথে কাল পার্টিতে গিয়েছিল। আরিয়ান নাকি ওকে ফেলে অন্য একটা মেয়ের সাথে। থামো থামো ফারুক সাহেব, রুবিনা বেগমকে থামিয়ে দিলেন, কারণ রুবিনা বেগম মুখে কিছু আটকায় না। রুবিনা আবার বলতে শুরু করলেন, যদি পারতাম তবে আরিয়ানকে আমার মেয়ের আসলে বেঁধে রাখতাম। কথাটা শেষ হওয়ার আগেই আরিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে এখন সেই চিরচেনার হিংস্র ভাব। সে গম্ভীর স্বরে বলল, একটা কথা পরিষ্কার বলে দিই, আমি আরিয়ান মির্জা। আমাকে বেঁধে রাখার ক্ষমতা কারো নেই। আর হ্যাঁ, আমার লাইফে হাজার নারী আসে আর যায়। আপনার মেয়েকে নিয়ে বসে থাকার মতো সময় আমার নেই। বাই বলেই আরিয়ান হনহনিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। রুবিনা হতভম্ব হয়ে ফারুক সাহেবের দিকে তাকালে, তোমার ছেলেকে দেখলে ও কি বলে গেল? দেখলাম, কিন্তু কি করব বলো, একটাই তো ছেলে। জানি না এই ছেলের লাগামকে কোন মেয়ে ধরতে পারবে। অন্যদিকে ইরা তখন তার নিজের ঘরের জানালার পাশে স্তব্ধ হয়ে বসে আছে। কয়েক ঘন্টা আগে বাসের ভেতরে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় অথচ অদ্ভুত মুহূর্তগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। আরিয়ান মির্জার সেই পাগলামি আর তার বুকের ধুপধুকানি যেন এখনও ইরা অনুভব করতে পারছে। ইকরার মা সাহেলা বেগম যখন মেয়ের ঘরে ঢুকলেন, দেখলেন মেয়ের আনমনে জানলার বাইরে তাকিয়ে আছে। কিন্তু আজ ইকরার মুখে এক অন্যরকম আভা, যা সচরাচর দেখা যায় না। সাহেলা বেগম মেয়ের পাশে গিয়ে একটু কেশে দৃষ্টি আকর্ষণ করলেন। কি হয়েছে ম্যাডাম? ইকরা হাতের ইশারায় জানালো, কিছু না মা, কিছু তো একটা হয়েছেই, নইলে আমার মামুনি হঠাৎ এমন চুপচাপ কেন? বল কি হয়েছে? মায়ের পিড়িতে ইকরা ঘুরে বসলো এবং ইশারায় বাসে ঘটে যাওয়া সেই অদ্ভুত আর ভয়াবহ ঘটনাগুলো সব খুলে বলল। সব শুনে সাহেলা বেগমের কপালের চিন্তার ভাঁজ পড়ল। তিনি গম্ভীর হয়ে বললেন, এক কাজ করো, কাল থেকে অন্য বাসে যাবি, আর না হলে রিকশায় যাতায়াত করবি। ইকরা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে মায়ের কথায় সায় দিল এবং তাকে জড়িয়ে ধরল। রাত এখন 1:50। আরিয়ান তার বন্ধুদের সাথে ক্লাবে বসে থাকলেও মনটা আজ কোথাও বসছে না। বিরক্তি নিয়ে বন্ধুদের বিদায় দিয়ে সে ক্লাবের বাইরে এসে নিজের গাড়িতে বসলো। মাতালকে নির্দেশ দিল, গাড়ি চালাও। জি স্যার। গাড়ি চলছে। জানলার ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাস আরিয়ানের চুলে বিলি কাটছে। নিস্তব্ধতা ভেঙে আরিয়ান জিজ্ঞেস করলো, ইকরার খবর পেলি? জি স্যার। বল, নাম তো জানেন? ইকরা চৌধুরী। মা নাম সাহেলা বেগম। বাবা আরিফ চৌধুরী। তবে তবে কি ইকরা কি বিবাহিত? না স্যার। যাক, ভালো, না হলে শুধু শুধু একটা মানুষের মারা যেত। তবে তার বাবা কি? বাবা দুটো বিয়ে করেছেন। প্রথম স্ত্রী সাহেলা বেগম আর তার মেয়ে ইকরা, দ্বিতীয় স্ত্রী নাফিসা বেগম আর তার ছেলে আসিফ। বা শ্বশুর তো আমার বেশ রঙিন মেজাজের। মজার ব্যাপার হলো স্যার, নাফিসা আর সাহেলা বেগম দুজনেই খালাতো বোন। তবে আপন বোন দিক দিয়ে কম না এরা। তবে তারা কেউ একসাথে থাকেন না। তাহলে খবর নিয়ে জেনেছিস সাহেলা বেগম নাকি অন্য এক বড় বিজনেসম্যানকে ভালোবাসতেন। সেই কারণেই নাকি আরিফ চৌধুরী তাকে ছেড়ে দিয়েছিলেন, যদিও তালাক দেননি। তবে এই কথা কতটুকু সত্যি তা জানা যায়নি স্যার। মিথ্যাও হতে পারে। লোকে বলে ভালোবাসা না পরকীয়া। এখন কোনটা সত্যি এটা তো তারা জানেন
আরিয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, বা সুইট হার্টের ফ্যামিলি তো বেশ ইন্টারেস্টিং। জি স্যার, তবে স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো। হুম, বল। আপনি কি সত্যি ইকরা চৌধুরীকে বিয়ে করবেন? জানি না রে, কিন্তু কেন জানি ওকে মাথা থেকে সরাতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মাতাল একটু হেসে বলল, বুঝেছি স্যার, আপনি তাহলে প্রেমে পড়েছেন। আরিয়ান ধমক দিয়ে বলল, কী যে বলিস। মাতাল আর কিছু বলল না। আরিয়ান জানলার বাইরে তাকাতেই দেখলো অন্ধকারের মাঝেও ইকরার সেই মায়াবী মুখটা ভেসে উঠছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। কিছুক্ষণ পর গাড়ি মির্জাবাড়িতে পৌঁছালো। মাতাল আরিয়ানকে ধরে তার ঘরে শুইয়ে দিয়ে বের হতেই দেখলো সামনে আরিয়ানের মা সুহানা বেগম দাঁড়িয়ে। সুহানা বেগম বলল, আমার লাড সাহেব কোথায়? মাতাল বলল, ম্যাম, স্যার ঘুমাচ্ছে। আচ্ছা তুমি যাও। সুহানা বেগম ঘরের ভেতর ঢুকে দেখলেন আরিয়ান কোলবালিশ জড়িয়ে বাচ্চাদের মতো পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তিনি মুচকি এসে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকালে আরিয়ান ঘুম থেকে উঠেই তৈরি হতে শুরু করলো। অন্যদিকে ইকরাও কলেজ শেষ করে ইকরা যে বাসে ফেরে সেটাতে উঠল না। মায়ের কথা মতো একটু দেরি করে পরের বাসটিতে উঠল সে। কিন্তু বাসে পা দিয়ে ইকরার বুকটা ধক করে উঠল। পুরো বাস খালি, কোনো যাত্রী নেই। পিছনের দিকে আয়েশ করে বসে আছে আরিয়ান মির্জা। বাসে শুধু ড্রাইভার আর দরজায় দাঁড়িয়ে থাকা মাতাল ছাড়া আর কেউ নেই। একটা মুহূর্তের মধ্যে সংবিত ফিরে পেয়ে বাস থেকে নেমে যেতে চাইল, কিন্তু ঠিক তখনই বাসটি ঝটকা দিয়ে চলতে শুরু করলো। নামার আর কোনো উপায় রইল না। আরিয়ান তার স্বভাবসুলভ বাঁকা হাসি দিয়ে ইকরার দিকে তাকিয়ে বলল, সুইট হার্ট, শুধু শুধু এমন কেন করছো? আমার কাছ থেকে পালানো তোমার সাধ্যে নেই, তাই জেদ না করে এদিকে এসো। ইকরা কোনো কথা বলল না, ইশারাও করলো না। সে মাথা নিচু করে হনহনিয়ে হেঁটে গিয়ে আরিয়ানের একদম পিছনের সিটে গিয়ে বসলো, যেন তাকে এড়িয়ে চলাই তার একমাত্র লক্ষ্য। আরিয়ান এই অবহেলা দেখে দমে গেল না, বরং আরও কৌতুক বোধ করলো। সে নিজের জায়গা থেকে উঠে গিয়ে ইকরার পাশের সিটে দপ করে বসলো। ইকরা ভয়ে জানলার দিকে একদম ঘেঁষে বসলো। আরিয়ান তার দিকে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, বাস পাল্টে খুব বাঁচতে চেয়েছিলে, তাই না? কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে এই শহরের প্রতিটি বাসের চাকা আরিয়ান মির্জার ইশারায় ঘরে। কাল কথা দিয়েছিলাম না যে আবারও আসবো? দেখো, কথা রেখেছি। ইরা কাঁপা কাঁপা হাতে তার ব্যাগটা শক্ত করে আগলে ধরল। আরিয়ান সেই থরথর করে কাঁপা হাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমাকে আগলে রাখতে চাই। কাল সারা রাত তোমার জন্য আমার ঘুম হয়নি। আরিয়ান ইকরার চুলের একটা গোছা আলতো করে শুয়ে বলল, আজ আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আর শোনো, এখন থেকে তোমার এই রিক্সা বা অন্য বাসে ফেরার নাটক আমি বন্ধ করে দেব। আমার গাড়ি হবে তোমার যাতায়াতের মাধ্যমে। এবার আরিয়ান ইকরার খুব কাছে ঘেঁষে বসলো। ইকরার থরথর করে কাঁপা দেখে সে মৃদু হেসে বলল, এত কাঁপছো কেন জানো? আমি কি তোমাকে কামড়ে দেব? ইকরা হঠাৎ ঘুরে সরাসরি আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই কাজল কালো চোখের অতল চাহনি দেখে এই প্রথম আরিয়ান মির্জার বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল ভয় কাকে বলে। এই চোখ তাকে পুড়িয়ে খাক করে দিতে পারে, আবার এই চোখেই সেই চিরকালের জন্য হারিয়ে যেতে পারে। আরিয়ান মুগ্ধ হয়ে ইকরার হাতটা ধরতে গেল, কিন্তু ইকরা বিদ্যুৎ বেগে হাত সরিয়ে নিল। সে দ্রুত ব্যাগ থেকে নোটপ্যাড বের করে খসখস করে কিছু লিখে আরিয়ানের হাতে ধরিয়ে দিল। আপনি কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? কী চান আপনি আমার কাছে? আরিয়ান কাগজটা পড়ে ইকরারদের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমায় চাই আমি, শুধু তোমায়। ইকরা আবার লিখলো এবং তা আরিয়ানের হাতে দিল। আমি খারাপ মেয়ে না। আরিয়ান একটু এসে ইকরার চিবুক ছোঁয়ার চেষ্টা করে বলল, তা হবে কেন? তুমি তো হবে আমার রাজপ্রাসাদের রানী। ইকরা এবার আরও দ্রুত লিখল, কেন এমন করছেন? আমি তেমন মেয়ে না
যেমনটা আপনি ভাবছেন আমি খুব সাধারণ একটা মেয়ে। আরিয়ান কাগজটা পড়ে নিয়ে ইকরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সাধারণ দেখেই তো তুমি আমার মনে ধরেছো। আর শোনো, আমি তোমাকে গভীরভাবে জানতে চাই। ইকরা নোটপ্যাডে বড় বড় করে লিখল, পাগল হয়েছেন আপনি? আরিয়ান সরাসরি চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ, পাগলই তো হয়েছি, তাই তো তোমাকে নিজের বউ করতে চাই। বউ শব্দটা শুনে ইকরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এক অচেনা ছেলে তাকে হুট করে বিয়ের কথা বলছে। ইকরা নিজেকে কোনো মতে সামলিয়ে শেষবারের মতো কাঁপা কাঁপা হাতে লিখল, আমি কথা বলতে পারি না, আমি বোবা। এটা কি আপনি বোঝেন না? আরিয়ান বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, তো তাতে আমার কি? আমার তোমার কথা দরকার নেই। আমার শুধু তোমাকেই চাই। তোমার ওই নীরবতাই আমার জন্য যথেষ্ট। ইকরা বারবার লিখে বোঝানোর চেষ্টা করলো যে তাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। সে সাধারণ এক বোবা মেয়ে, আর আরিয়ান এক বিত্তশালী পরিবারের ছেলে। কিন্তু আরিয়ান তখন ইকরার কোনো যুক্তি শুনতেই রাজি নয়। সে শুধু একরোখাভাবে ইকরার উপর নিজের অধিকার প্রতিষ্ঠার নেশায় মত্ত। ইকরার বারবার না বলা আর নোটপ্যাডে অনবরত মানা করা দেখে আরিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তার দৃষ্টি গিয়ে থমকালো ইকরা সেই কাঁপতে থাকা লালচে ঠোঁট দুটোর ওপর। এক অদ্ভুত নেশায় আরিয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ইকরা যখন পুনরায় কিছু লিখতে যাচ্ছিল, ঠিক তখনই আরিয়ান অতর্কিতে তাকে নিজের কাছে টেনে নিয়ে সরাসরি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। জীবনের প্রথম কোনো পুরুষের এমন অতর্কিত স্পর্শে ইকরা পাথরের মতো জমে গেল। তীব্র ভয়ে আর বিস্ময়ে সে আরিয়ানের শার্টের কলার খামচিয়ে ধরল। ইকরার দু চোখ বন্ধ হয়ে এলো। আরিয়ানের এই উগ্র অথচ গভীর ছোঁয়া তাকে মুহূর্তের মধ্যে দুর্বল করে দিচ্ছিল। ঠিক সেই সময় বাসের একটা জোরালো ঝাঁকুনিতে ইকরার হুঁশ ফিরে এলো। সে সর্ব শক্তি দিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে আরিয়ানের ঘোর কাটলো। সে দেখলো ইকরার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ইকরার চোখের সেই পানি দেখে আরিয়ানের বুকটা যেন কেউ তলোয়ার দিয়ে ছিঁড়ে ফেললো। সে অপরাধী মুখে বলল, সরি সুইট হার্ট, আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। সত্যি বলছি, প্লিজ কেঁদো না, এই দেখো আমি কান ধরছি। ইকরা সিট থেকে উঠে দ্রুত আরিয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু হঠাৎই বাসটি মোড় নিতেই আবার এক প্রচণ্ড ঝাঁকুনি দিল। ইকরা ভারসাম্য হারিয়ে সরাসরি আরিয়ানের কোলের ওপর আছড়ে পড়ল। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে পরম যত্নে দুহাতে ইকরাকে ঝাপটে ধরল। ইকরা লজ্জায় লাল হয়ে ছটফট করে উঠতে চাইল, কিন্তু আরিয়ান তার বাহুবন্ধন আরও শক্ত করে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখন যদি ওঠার চেষ্টা করো তবে সত্যি বলছি আমি এমন কিছু করে বসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। তাই চুপচাপ বসে থাকো। ইকরা ভয়ে কুঁকড়ে গিয়ে ধীর স্থির হয়ে বসে রইল। সে এতটুকু বুঝে গেল এই লোকটা যা বলে তা করার ক্ষমতা রাখে। একদিকে লোক লজ্জার ভয়, অন্যদিকে আরিয়ানের এই উগ্র অধিকার বোধ। ইকরা চরম অস্বস্তিতে পড়ে গেল। আরিয়ান এখন যেন অন্য জগতে তার কোলে আসত একটা পরী বসে আছে। এই অনুভূতি তাকে পাগল করে দিচ্ছে। তার চোখ যেন বলছে ইকরাকে ছাড়া সে আর এক মুহূর্ত বাঁচতে পারবে না। হঠাৎ নীরবতা ভেঙে আরিয়ান চিৎকার করে ডাকলো, এই মাতাল! মাতাল ড্রাইভারের পাশেই বসেছিল। আরিয়ানের ডাক শুনে সে পিছনে না তাকিয়ে জবাব দিল, জি স্যার, গাড়ি শপিং মলের সামনে নেই। তোর ম্যামকে নিয়ে শপিংয়ে যাব। জি স্যার, ম্যাম আর শপিং। এই দুটো শব্দ শুনে ইকরা বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকালো। তার চোখে তখন একরাশ বিস্ময় আর আতঙ্ক। বেশ কিছুক্ষণ সময় চলে গিয়েছে। ইকরা এখন আরিয়ানের কোলে। আরিয়ানের লোহার মতো শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি হওয়া তার পক্ষে অসম্ভব। সে নিরুপায় হয়ে এক প্রকার বাধ্য মেয়ের মতোই আরিয়ানের কোলে পাথরের মতো বসে আছে। আরিয়ান অপলক দৃষ্টিতে ইকরার প্রতিটি নিঃশ্বাস গোনার চেষ্টা করছিল। তার যেন সময়ের কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ পর বাসের ব্রেকের শব্দে আরিয়ানের ঘোর কাটল। সুইট হার্ট, আমরা এসে গেছি। বাস থামতেই আরিয়ান ইকরাকে ছাড়তে
ইকরা এক দৌড়ে বাস থেকে নেমে যেতে চাইল, কিন্তু আরিয়ান তার চেয়েও ক্ষিপ্র। সে ঝট করে ইকরার হাত ধরে ফেলল এবং পরক্ষণেই তাকে পাজা কোলা করে পাঁজরে পিষে নিল। ইকরা প্রবলভাবে ছটফট করতে লাগলো, কিন্তু আরিয়ান নির্বিকার। তার চোখে মুখে তখন এক উন্মাদনা। বাস থেকে নেমে ব্যস্ত রাজপথ দিয়ে আরিয়ান ইকরাকে কোলে নিয়েই হাঁটতে শুরু করলো। রাস্তার মানুষ হা করে তাকিয়ে আছে, কিন্তু আরিয়ানের তাতে আসে যায় না। সে সোজা শপিং মলে ঢুকে পড়ল। শত শত মানুষের উৎসুক দৃষ্টির সামনে লজ্জায় লাল হয়ে ইকরা আরিয়ানের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে ফেলল। তার মনে হচ্ছিল মাটি ফাঁক হলে সে সেখানে মিশে যেত। আরিয়ান শপিং মলের ভেতরে ঢুকে যখন ইকরাকে নামালো, তখন সে একটার পর একটা ডিজাইনার ড্রেস নিজের হাতে পছন্দ করতে শুরু করলো। ইকরাকে এক একটা শাড়ি দিয়ে সে ট্রায়াল রুমে পাঠাতে চায়, আর ইকরা বারবার মাথা নেড়ে না করে। তবে আরিয়ান জেদ ধরে একের পর এক দামি সিল্ক আর জামদানি শাড়ি ইকরার শরীরের ওপর মেলে ধরে তার পাগল করা রূপ দেখছে। শপিং শেষে দোকান থেকে বের হওয়ার সময় আরিয়ান আবার তাকে কোলে তুলে নিল। ইকরা হাত পা ছুড়ছে, কিন্তু আরিয়ানের মুখে সেই একঘেয়ে হাসি। এরপর সে সোজা ঢুকে পড়ল সবচেয়ে দামি সোনার দোকানে। সেখানে গিয়ে তো তার পাগলামি চরমে পৌঁছালো। ইকরার নরম হাতের আঙুলে সে হীরের আংটি পরিয়ে দিল, গলায় জড়িয়ে দিল ভারী স্বর্ণের নেকলেস, আর 2 হাত ভর্তি করে দিল সোনার চুড়িতে। দোকানের কর্মীরা আর অন্যরা তাদের দেখে হাসছে, কেউ কেউ আবার ইশারায় জ্বলে পড়ছে। আরিয়ান দোকানের ভেতরেই ইকরার খুব কাছে গিয়ে তার কপালে একটা গভীর চুমু খেলো। ইকরা লজ্জায় মরে যাচ্ছে, কিন্তু আরিয়ান যেন পুরো জগতের সামনে নিজের করে নিতে চাইছে ইকরাকে। দোকান থেকে বেরিয়ে সে আবারও ইকরাকে কোলে তুলে নিল। ইকরা ইশারায় তাকে নামাতে বললেও আরিয়ান কানে নিল না। তার এক কথা, সুইটহার্টের পা মাটিতে পড়তে দেবে না সে। সবশেষে তারা গেল একটি নামি জুতার দোকানে। সেখানে ঢুকে আরিয়ান নিজে হাঁটু গেড়ে ইকরার সামনে বসে পড়ল। সে ইকরার ছোট ছোট সুন্দর পা দুটো নিজের হাতের উপর রেখে দামি দামি হিল আর পাদুকা পরিয়ে দেখতে লাগলো কোনটাতে তার ডিয়ারকে সবচেয়ে বেশি মানায়। এই দৃশ্য দেখে দোকানের সেলস গার্লরা পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলল। আরিয়ান ইকরার পায়ের পাতায় হাত বুলিয়ে দিয়ে এক গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকালো। জুতার দোকানের শত শত মানুষের সামনে আরিয়ান ইকরার পায়ের তালুতে ঠোঁট ছোঁয়ালো। ইকরার মনে হলো তার হৃদস্পন্দন বুঝি থমকে গেছে। এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে এলো তার। এ যে কোনো বাস্তবতা নয়, বরং এক ভয়ঙ্কর সুন্দর স্বপ্ন। আরিয়ান ইকরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর অথচ নেশাগ্রস্ত গলায় বলল, আমার বেঁচে থাকার জন্য অক্সিজেনের চেয়েও এখন তোমায় বেশি দরকার। তোমার পায়ের ধুলোও আমার কাছে এই পৃথিবীর সব হিরে জহুরতের চেয়ে দামি। আশেপাশে কৌতূহলী মানুষ তখন মোবাইল বের করে ভিডিও করা শুরু করেছে। ইকরা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল। আরিয়ান যখন দেখলো অন্যান্য ছেলেরা ইকরার ওই মায়াবী লজ্জা পাওয়া মুখটার দিকে তাকিয়ে আছে, ওর ভেতরে হিংস্র সত্যটা জেগে উঠল। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে গর্জে উঠল, ভিডিও বন্ধ কর, কারোর চোখে যেন আমার সুইট হাত দিকে না পড়ে, নইলে চোখ উপড়ে ফেলবো। দ্রুত বিল মিটিয়ে সে আবারও ইকরাকে পাজা কোলা করে তুলে নিল। পিছনে মাতালের অবস্থা শোচনীয়। তার 2 হাত ভর্তি দামি দামি শাড়ি, গয়না আর জুতার ব্যাগ। এর মাঝেই আরিয়ান একটা ব্যাগ শপে ঢুকে ইকরার জন্য সবচেয়ে দামি একটি হ্যান্ডব্যাগটি পছন্দ করলো। আরিয়ানের পাগলামি দেখে মনে হচ্ছিল ইকরা চাইলে আজ পুরো শপিং মলটাই ইকরার পায়ের নিচে এনে দেবে। সবশেষে সে গেল একটি ফোনের শোরুমে। লেটেস্ট মডেলের একটা ফোন কিনে সে নিজের ফোন থেকে একটা সিম বের করে তাতে ভরে ইকরার হাতে দিল। ইকরার চোখের খুব কাছে চোখ রেখে আরিয়ান আদেশ করা সুরে বলল, রাতে কল দেব। যখনই কল দেব তখনই রিসিভ করবে, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। আর যদি কল না ধরো তবে মনে রেখো আমি সোজা তোমার বাড়ি পৌঁছে যাব। ইকরা ভয়ে আর লজ্জায় দ্রুত মাথা নেড়ে হ্যাঁ জানালো।
কিন্তু আরিয়ান এতেও সন্তুষ্ট হলো না। সে আবারও বলল, মনে রেখো, আমার কল না ধরলে আমি সোজা বাড়ি আসবো তোমার। এতক্ষণে এইটুকু তো বুঝেছো, লোক লজ্জার তোয়াক্কা আমি করি না। আমি সোজা তোমার বাড়ি গিয়ে তোমাকে কোলে তুলে নিয়ে চলে আসবো। বলেই আরিয়ান আবারও ইকরাকে কোলে নিতে মাতালকে বলল, আমাদের ছবি তোল। মাতাল ওইটাই করলো। এরপর বিল মিটিয়ে শপিং মলের বাইরে চলে যায়। এবার আর বাসে নয়, শপিং মলের বাইরে দাঁড়ানো তার কালো রঙের গাড়ির পিছনের সিটে ইকরাকে খুব যত্নে বসিয়ে দিল। এরপর নিজেও তার পাশে গিয়ে বসলো খুব কাছে ঘেঁষে। গাড়ির ভেতরে এসির ঠান্ডা বাতাস আর আরিয়ানের গায়ের দামি পারফিউমের ঘ্রাণে ইকরা এক অদ্ভুত ঘরের মধ্যে তলিয়ে গেল। গাড়ি চলতে শুরু করলো ইকরার বাড়ির গন্তব্যের দিকে। আর আরিয়ান নিঃশব্দে ইকরার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে রাখলো। গাড়িটি যখন ইকরার বাড়ির সামনে এসে থামলো, মাতাল আর ড্রাইভার পরিস্থিতির গুরুতর বুঝে এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে বাইরে গিয়ে দাঁড়ালো। গাড়ির ভিতরে এখনো শুধু আরিয়ান আর ইকরা, নির্জন। এই মুহূর্ত আরিয়ানের দুষ্টুমি যেন আরো বাড়িয়ে দিল। ইকরা ভয়ে একদম সিটিয়াসে। সে বুঝতে পারছে আরিয়ান এখন সহজে তাকে ছাড়বে না। ইকরা তড়িঘড়ি করে ব্যাগ থেকে নোটপ্যাড বের করে কাঁপা কাঁপা হাতে লিখলো, আজ যাই, আমার ভালো লাগছে না, প্লিজ যেতে দিন। আরিয়ান নোটপ্যাডটা একপাশে সরিয়ে রেখে ইকরার চোখের দিকে খুব কাছ থেকে তাকালো। তার ঠোঁটে এক রহস্যময় হাসি। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, যাবে ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমাকে একটা চুমু দিয়ে তারপর যেতে হবে। শর্তটা শুনে ইকরার চোখ কপালে উঠল। সে তীব্রভাবে মাথা নেড়ে ইশারায় জানালো না। আরিয়ান আয়েশ করে সিটে হেলান দিয়ে বসলো এবং দুহাত বুকের ওপর বাস করে বলল, তাহলে তুমিও যেতে পারবে না? আজ সারাদিন এই গাড়িতেই আমার বন্দি হয়ে থাকতে হবে। ইকরা চরম বিপাকে পড়ে গেল। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। মা হয়তো জানালা দিয়ে উকি দিচ্ছে। সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। কোনো উপায় না দেখে সে নিজেকে অনেক বোঝালো। আরিয়ান তখনও চোখ বন্ধ করে ইকরার সম্মতির অপেক্ষা করছে। ইকরা দ্রুত সিদ্ধান্ত নিল। সে ঝুঁকে পড়ে খুব সন্তর্পণে আরিয়ানের গালে আলতো করে একটা চুমু খেলো। পরক্ষণেই বিদ্যুতের ব্যাগে গাড়ির দরজাটা খুলে সে নিচে নেমে গেল। আরিয়ান চোখ খুলে মুচকি হাসলো। তার চোখে তখন এক বিজয়ী বীরের তৃপ্তি। ইকরা গাড়ি থেকে নেমে দেখলো মাতাল সব দামি শপিং ব্যাগ নিয়ে রবটের মতো দাঁড়িয়ে আছে। ইকরা দুহাত মাথা নেড়ে ইশারায় ব্যাগগুলো নিতে অস্বীকার করলো। ঠিক তখনই আরিয়ান গাড়ির জানালা নামিয়ে গম্ভীর গলায় বলল, সুইট হার্ট, এই ব্যাগগুলো সব নিয়ে ভিতরে যাও, নইলে কিন্তু আমি নিজেই এগুলো নিয়ে যাব। আরিয়ানের এই হুমকি শুনে ইকরার কলিজা শুকিয়ে গেল। সে আর কোনো কথা না বাড়িয়ে কোনো মতে সব ব্যাগ হাতে নিয়ে প্রায় দৌড়ে সিঁড়ির দিকে পালালো। পিছনে তাকিয়ে দেখলো মাতাল আর ড্রাইভার গাড়িতে উঠছে আর আরিয়ান মির্জা হাত নেড়ে তাকে বিদায় জানাচ্ছে। ইকরা হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের দরজার সামনে দাঁড়ালো। এক হাতে অজস্র শপিং ব্যাগ, অন্য হাতে নতুন ফোন। তার বুক তখন ধড়ফড় করছে। কাঁপা কাঁপা আঙ্গুলে সে কলিং বেল চাপলো। দরজা খুলতেই শাইলা বেগম মেয়ের এই অবস্থা দেখে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মেয়ের হাতে এত সব ব্যাগ আর তার উস্কো খুস্কো চেহারা দেখে তিনি শুধু অস্ফুট স্বরে বললেন, ইকরা, এসব কি? আর তুই এইসব কোথায় পেলি? ইকরা যখন দুই হাত ভর্তি দামি শপিং ব্যাগ নিয়ে ঘুরে ঢুকলো লিভিং রুমে, এখন এক থমথমে পরিবেশ। সোফায় বসে আছে শাহেলা বেগম, সৎমা নাফিসা বেগম এবং ছোট ভাই আসিফ। ইকরাকে এই অবস্থা দেখে তাদের চোখ কপালে উঠল। ইকরা কোনো কথা না বলে টি টেবিল থেকে জগে থেকে টক ডক করে পানি খেলো। শাহেলা বেগম অস্থির হয়ে ইকরাকে বললেন, এসব কি ইকরা? এসব তুই কোথায় পেলি? কে দিল তোকে? ইকরা এবার ইশারায় সব বলতে শুরু করলো। তার চোখের কোণে তখনও ভয়ের রেশ। ইকরা বলা শুরু করলো আরিয়ান কিভাবে তাকে সবার সামনে পাজা কোলা করে তুলে নিয়েছে। সেই ইশারায় আরও বোঝালো আর কি করেছে আরিয়ান। ইকরার কথা শুনে শাহেলা বেগম আর নাফিসা বেগম একে অপরের দিকে তাকালেন। নাফিসা বেগম বিস্ময় নিয়ে বললেন, এ কেমন ছেলে রে? ও কি জানে না তুই কথা বলতে পারিস না? জানার পরও এমন পাগলামি করছে? ইকরা মাথা
নিচু করে আবার হাত নাড়ালো। এবার সে যা বোঝালো তা শুনে পুরো ড্রয়িং রুমে পিনপিতন নীরবতা নেমে এলো। ও আমাকে বিয়ে করতে চায় মা। বিয়ের শব্দটা শুনে সাহিলা বেগম নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। তিনি থমকে গিয়ে বললেন, বিয়ে? তুই কি পাগল হয়েছিস? নাফিসা বেগম বললেন, এটা ইকরা বলেনি, সেই ছেলে বলেছে। ইকরা শুধু অসহায়ের মতো মায়ের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল আরিয়ানের সে জ্বলন্ত চোখ দুটো। এরপর নাফিসা বেগম একে শপিং ব্যাগগুলো থেকে দামি সিল্কের শাড়ি, গয়না আর দামি ব্র্যান্ডের জুতা ব্যাগ বের করে সোফার উপর সাজাতে লাগলেন। পুরো ড্রয়িং রুমটা যেন একটা ছোটোখাটো শোরুমে পরিণত হলো। সাহিলা বেগম পাথর হয়ে দেখছেন এসব, এবং তার দুশ্চিন্তা বাড়ছে। ইকরার ছোট ভাই আসিফ বিস্ময়ে চোখ বড় বড় করে দামি ফোনটার দিকে তাকিয়ে আছে। নাফিসা বেগম একটা গলার হার হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, বাপরে বাপ, এত কিছু! একদিনের দেখায় এত দামি দামি জিনিস দিল। এ তো দেখছি রাজপুত্র নয়, সাক্ষাৎ আলাদিনের চেরাগ। বলি সাহিলা, এ কেমন প্রেমিক জুটল তোর মেয়ের কপালে? প্রেমিক শব্দটা কানে যেতেই ইকরার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন শুরু হলো। আগে কখনো কেউ তাকে নিয়ে এভাবে ভাবেনি। আরিয়ানের সেই উগ্র সানিয়ার অধিকার বোধের কথা মনে পড়তেই তার দুগাল লজ্জায় লাল হয়ে উঠল। সাহিলা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, প্রেমিক হোক আর যাই হোক, এসব দামি জিনিস আমাদের ঘরে রাখা ঠিক হবে না। অচেনা একটা ছেলের থেকে এত কিছু নেওয়া ঠিক না। ইকরা, তুই কালই এসব ফেরত দিয়ে আসবি। ইকরা মায়ের কথা শুনে চমকে উঠল। সে দ্রুত দু হাত নেড়ে ইশারায় বোঝাতে শুরু করলো, মা, ও খুব ভয়ঙ্কর। ও বলেছে যদি আমি এগুলো ফেরত দিই বা ওর কথা না শুনি, তবে ও সরাসরি আমাদের বাড়িতে চলে আসবে। একটু থেমে ইকরা আবারও বোঝানো শুরু করলো, ওকে চেনো না তোমরা? ও যা বলে তাই করে। ও আস্ত এক পাগল। নাফিসা বেগম সাহিলা বেগমের হাত ধরে বললেন, আরে থাম তো সাহিলা, ছেলেটা যখন নিজ থেকে দিচ্ছে আর ইকরাকে বিয়ে করতে চাইছে, তখন ফেরত দেওয়ার কি দরকার? আগে দেখি না ওর মতলব কি। বোবা মেয়েটাকে যদি এমন রাজপুত্রের এসে উদ্ধার করে, তবে ক্ষতি কি? সাহিলা বেগম মেয়ের দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, ক্ষতি আছে নাফিসা। বড়লোকদের নেশা আর ভালোবাসা এক নয়। ইকরা, তুই বুঝতে পারছিস না? ও তোকে নিয়ে খেলছে। ইকরা মায়ের কথার পিঠেই কিছু একটা ইশারায় বলতে যাচ্ছিল। ঠিক তখনই ড্রয়িং রুমে নিস্তব্ধতা ভেঙে ঝনঝন করে বেজে উঠল আরিয়ানের দেওয়া সেই নতুন ফোনটা। স্ক্রিনে তাকাতেই ইকরার বুকটা ধক করে উঠল। ভিডিও কল। ফোনটা হাতে নিয়ে সে কাঁপা কাঁপা আঙুলে মায়ের দিকে তাকালো এবং তা দেখালো। সাহিলা বেগম কঠোর গলায় বললেন, আমার সামনেই কলটা ধর, দেখি কি বলে এই ছেলে। ইকরা মাথা নেড়ে কাঁপা হাতে রিসিভ করতেই স্ক্রিনে ভেসে উঠল আরিয়ানের সেই বিধ্বংসী সুন্দর মুখ। ওপাশ থেকে আরিয়ান মায়াবী গলায় বলে উঠল, কি করছো সুইট হার্ট? ব্যাগগুলো গুছিয়ে রেখেছো তো? সুইট হার্ট শব্দটা শুনে নাফিসা বেগম মুখ টিপে হেসে দিলেন আর সাহিলা বেগম বিস্ময়ে থমকে গেলেন। আরিয়ানের চোখে তখন এক অদ্ভুত নেশা। সে সোফায় হেলান দিয়ে বসে আদুরে গলায় বলতে শুরু করলো, বিশ্বাস করো সুইট হার্ট, তোমাকে নামিয়ে দিয়ে আসার পর থেকেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমার ঘরটা আজ বেশ খালি খালি মনে হচ্ছে। ভাবছি কবে তোমাকে বউ সাজিয়ে নিয়ে আসবো। আমি যে কতটা বেকুল হয়ে আছি তোমাকে আবার দেখার জন্য, তা যদি বোঝাতে পারতাম। আরিয়ান একটু থেমে আবারও বলল, কাল কিন্তু আমার দেওয়া সেই নীল শাড়িটা পরবে আর কানে ওই ঝুমকো জোড়া দিও। আমি তোমার অপেক্ষায় থাকবো। কথা বলতে বলতেই আরিয়ানের নজর গিয়ে ঠেকল ইকরার ঠোঁটের ওপর। ইকরা লজ্জায় আর অস্বস্তিতে নিজের নিচের ঠোঁটেরটা তার দিয়ে চেপে ধরেছে। দৃশ্যটা দেখা মাত্রই আরিয়ানের অবস্থা খারাপ হয়ে গেল। তার দু চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। সে দুষ্টুমি ভরা গলায় ফিসফিস করে বলল, জানো, ওইভাবে ঠোঁট কামড়ে ধরো না, আমার সহ্য হচ্ছে না। ইস, আমার যদি এখন ডানা থাকতো, তবে এই মুহূর্তের উড়ে গিয়ে তোমার ওই লাল ঠোঁট দুটো নিজের দখলে নিতাম। আরিয়ানের মুখে এমন
খোলামেলা কথা শুনে ইকরা আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। সে লজ্জায় ফোনের স্ক্রিন থেকে মুখ সরিয়ে এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বাইরে থেকে নাফিসা বেগমের হো হো করে হাসার শব্দ শোনা যাচ্ছে। সাহেলা বেগম পাথরের মতো বসে রইলেন। তিনি মনে মনে ভাবছেন, এ কেমন ছেলে, আশেপাশে কে আছে না আছে কোনো খেয়াল নেই, অবলীনায় এমন বেশরমের মতো কথা বলে যাচ্ছে। অন্যদিকে আরিয়ান ওপাশে একা একা হাসছে। জীবনে প্রথমবার এই দূরদর্শন আরিয়ান মির্জার চোখেও যেন একটু লাজুক আবার দেখা দিল। সে আপন মনেই বিড়বিড় করলো, ইস, মেয়েটা আমাকে সত্যি পাগল করে ছাড়বে। ইকরা নিজের রুমে ঢুকে ধপাস করে দরজা লাগিয়ে দিল। তার বুকের ভেতরটা তখনও কামারের হাতুড়ি পেটার মতো ধরফর করছে। বিছানায় আসার খেয়ে পড়তে যাবে, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে আরিয়ানের সে মায়াবী অথচ দুষ্টুমি ভরা কণ্ঠস্বর আবার ভেসে এলো, কি হলো সুইট হার্ট? ইকরা ফোনটা পড়ার টেবিলের ওপর দাঁড় করিয়ে রাখল। তার দুগাল তখনও টকটকে লাল। সে দ্রুত খাতা আর কলম নিয়ে বড় বড় অক্ষরে লিখল, আপনার মুখে কি কিছু বাদে না? যা খুশি তাই বলছেন। আরিয়ান স্ক্রিনের ওপাটে সোফায় আইস করে গা এলিয়ে দিয়ে একগাল হাসল। তার চোখে মুখে এক চিলতে প্রশান্তি। সে ভ্রু নাচিয়ে বলল, কেন, খারাপ কি বললাম? নিজের বউকে মনের কথা বলা কি এখন অপরাধ নাকি? ইকরার আগে গজগজ করতে করতে আবার খাতায় কলম চালালো। পাশে মা ছিল। আপনি কি পাগল? ও, শাশুড়ি আম্মা পাশে ছিলেন তো কি হয়েছে? স্বামী স্ত্রীর এসব মিষ্টি ব্যাপার তিনি আমাদের চেয়েও ভালো বোঝেন। ওসব বাদ দাও তো, এখন বলো তুমি কি করছো? ইকরা তড়িঘড়ি করে লিখলো, আমি এখন গোসল করতে যাব, দয়া করে ফোনটা রাখুন। আরিয়ান এবার এক পাকা হাসি দিল। তার দু চোখে খেলে গেল এক অদ্ভুত দুষ্টুমির ঝিলিক। সে গলার স্বর কিছুটা নিচু করে দুষ্টুমি গলায় বলল, গোসল করতে যাবে? বা আমাকেও দেখাও। কথাটা শেষ হওয়ার আগেই ইকরার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে রাগে নাক ফুলিয়ে চোখ দুটো ছোট ছোট করে আরিয়ানের দিকে একবার অগ্নিদৃষ্টিতে তাকালো। আরিয়ানের নির্লজ্জতা যেন সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইকরা এক মুহূর্ত দেরি না করে খটাস করে ভিডিও কলটা কেটে দিল। ওপাশে আরিয়ান ফোনের কলে স্ক্রিনের দিকে তাকিয়ে হা করে হেসে উঠল। ইকরার ওই রাগে যাওয়া মুখটা তার চোখের সামনে বারবার ভাসছে। সে মনে মনে ভাবল, ইকরা চৌধুরী, তোমার এই রাগটাই তো আমার নেশা। কাল নীলশাহীতে তোমাকে দেখার জন্য আমি বোধহয় আজ সারা রাত ঘুমাতেই পারবো না। আরিয়ান নিজের রুমে বসে ইকরার ওই রাগী আর লাজুক মুখটা নিয়ে ভাবছিল। ঠিক তখনই দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ঘরের মধ্যে থেকে বেরিয়ে সে দরজা খুলতেই দেখলো বাড়ির কাজের মেয়ে দাঁড়িয়ে আছে। স্যার, বড় সাহেব আপনাকে নিচে ডাকিয়েছেন। আরিয়ান ছোট করে একটা বলে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে গিয়ে দেখলো এক গম্ভীর পরিবেশ। সোফায় তার বাবা মা এবং তার চাচি সবাই মিলে গোল হয়ে বসে আছেন। আরিয়ান নির্বিকার ভঙ্গিতে তাদের মাঝখানের একটা খালি সোফায় ধপ করে বসে পড়ল। বলো, কি হয়েছে? হঠাৎ করে সবাই মিলে সভা বসিয়েছো কেন? ফারুক সাহেব হাতের ফাইলটা টেবিলে রেখে সরাসরি ছেলের চোখের দিকে তাকালেন। ওনার চোখে মুখে বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন, আজ কোথায় ছিলে তুমি? আর কি এমন করেছো যে এক বেলায় 13 লাখ টাকা খরচ হয়ে গেল? কেন কেন মানে? রকি আমাকে জানালো তুমি আজ বারবার কার্ড সোয়াইপ করেছো। 13 লাখ টাকা কি চারটিখানি কথা? আগে তো একদিনে এত টাকা অর্ধাতে না। কি করেছো এই টাকা দিয়ে? সুনাহা বেগম চিন্তিত মুখে ছেলের হাত ধরে বললেন, কি করেছিস বাবা তুই? কোনো ঝামেলায় জড়িয়ে পড়িসনি তো? আরিয়ান একটা তৃপ্তির হাসি দিল। এরপর সোফায় পিঠ ঠেকিয়ে আয়েশ করে বসে সবার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তেমন কিছু না মা, তোমাদের হবু পুত্র বৌদুকে আজ একটু শপিং করিয়ে দিলাম, তার জন্যই খরচটা হয়েছে। পুত্রবধূ শব্দটা শুনে ড্রয়িং রুমে যেন একটা বোমা ফাটল। সোহানা বেগম আর রুহানা বেগম একে অপরের মুখের দিকে তাকালেন। চাচা অবাক হয়ে চশমাটা নাক দিয়ে একটু উপরে ঠেলে দিলেন। ফারুক সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর বললেন, তার মানে অফিসে যে মেয়েটার কথা বলছিলে সে বোবা মেয়েটার কথাই বলছিস? হ্যাঁ, ঠিক ধরেছ, ওই তোমাদের পুত্রবধূ।
আরিয়ানের কথা শুনে সোহানা বেগম বললেন, আরিয়ান, তুই কি পাগল হয়েছিস? একটা মেয়ে যে কথা বলতে পারে না সে কিভাবে এ বাড়ির বড় বউ হবে? লোকে হাসাহাসি করবে না? চাচি নাক ছিটকে বললেন, আরিয়ান বাবা, তোমার কি মেয়ের অভাব পড়েছে? কত সুন্দরী আর বুদ্ধিমতী মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি কি না এক বোবা মেয়েকে বিয়ে করবে? ও তো কোনো সামাজিক অনুষ্ঠানে তোমার পাশে দাঁড়ানোর যোগ্যও নয়। চাচা গম্ভীর গলায় যোগ করলেন, ঠিকই তো, ওর পরিবার সম্পর্কে কি জানিস তুই? আদৌ কি আমাদের সম্মান সমান? আরিয়ান সোজা হয়ে বসলো, তার চোখে এখন সেই চেনা হিংস্রতা আর জেদ। সে দীর্ঘকণ্ঠে বলল, শোনো, কে হাসাহাসি করবে আর কে কি ভাববে তা নিয়ে আরিয়ান মির্জা কোনোদিন মাথা ঘামায়নি। ওর পরিবার দিয়ে আমার কিছু যায় আসে না। আমার ওকে পছন্দ হয়েছে, আমি ওকে ভালোবাসি, ব্যাস। ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ওর ওই নীরবতা বোঝার ক্ষমতা আমার আছে। আর আভিজাত্য, আমি যেখানে দাঁড়াবো ওই হবে সেখানকার সবচেয়ে বড় আভিজাত্য। ফারুক সাহেব ছেলের জেদ দেখে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন আরিয়ান একবার যা মনে ধরে তা করেই ছাড়ে। সোহানা বেগম কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু আরিয়ান হাত তুলে তাকে থামিয়ে দিল। তার চোখে এখন এক অদ্ভুত সংকল্পের আগুন, যা এই পরিবারের কেউ আগে কখনো দেখেনি। সে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল এবং নিজের ভেতরের সবটুকু জেদ ঢেলে দিয়ে বলতে শুরু করলো, অনেক হয়েছে মা, এবার আমার কথা শোনো। যা বলেছি ঠিক তাই হবে। এতদিন আমি ভাবতাম শৈলী সব, কিন্তু সুইটহার্ট আমাকে বুঝিয়ে দিয়েছে কারো নিষ্পাপ হাসি, কারো অকারণ ভয় পাওয়া কিংবা অভিমানে রেগে যাওয়া ভালোবাসা হতে পারে। হ্যাঁ, ও কথা বলতে পারে না, তাতে কি? আমি হব ওর কণ্ঠ, ওর না বলা প্রতিটা শব্দ আমি অনুভব করব। ফারুক মির্জা ছেলেকে শান্ত করার চেষ্টা করে বললেন, আরিয়ান, তুই আবেগ দিয়ে ভাবছিস, বাস্তবতা অনেক কঠিন। বাস্তব্য আমি চিনি বাবা। যদি তোমাদের এই আভিজাত্যের সাথে আমার ভালোবাসার সংঘাত হয়, তবে আজই আমাকে এই বাড়ি থেকে বের করে দাও। কিন্তু সুইটহার্টকে ছাড়া এক পাও নড়ব না। আমার দিনে ওকে লাগবে আর রাতে ওকে লাগবে। আমার সন্তানদের মা ওই হবে, তোমাদের নাতির মাও ওই হবে, তা তোমাদের ইচ্ছে থাকুক আর না থাকুক। আরিয়ানের মুখে এমন কথা শুনে ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। যে ছেলেটা সারাদিন পার্টি আড্ডা আর অজস্র মেয়ে নিয়ে মেতে থাকতো, সেই ছেলের মুখে ভালোবাসা আর সংসারের কথা শুনে সবাই স্তব্ধ। চাচা সুমন সাহেব আর চাচি রুহানা বেগম কিছু একটা বোঝাতে গেলেন। আরিয়ান আরও উত্তেজিত হয়ে বলল, সোহানা বেগম ফ্যালফ্যাল করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি ভাবছেন, কে এই বোবা মেয়েটি এমন কি জাদু করলো যে আরিয়ানের মতো পাথর হৃদয়ের মানুষকে পুরোপুরি বদলে দিল। তিনি বুঝতে পারলেন আরিয়ানকে আটকানো ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। ড্রয়িং রুমে সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ধীর পায়ে এসে দাঁড়ালো কাজের মেয়েটি। সবার থমথমে মুখের দিকে তাকিয়ে সে আমতা আমতা করে বলল, জি, দুপুরের খাবার রেডি, টেবিলে দেওয়া হয়েছে। আরিয়ান আর কোনো তর্কের দ্বার ধারল না। সে সোফা ছেড়ে উঠে লিভিং রুমের সবার উপর দিয়ে একবার অবজ্ঞার দৃষ্টি বুলিয়ে নিল। তার চোখে মুখে তখনও সেই জেদের ছাপ। কারো উত্তরের অপেক্ষা না করে সে গটগট করে খাবার টেবিলের দিকে এগিয়ে গেল। ফারুক মির্জা আর সোহানা বেগম একে অপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেরা গুয়েমি দেখে তারা বুঝতে পারছেন বাধা দিয়ে লাভ নেই। এরপর সবাই নিঃশব্দে টেবিলের দিকে পা বাড়ালেন। পুরো বাড়িটা যেন এক গোমট শান্তিতে ডুবে আছে। অন্যদিকে ইকরা দুপুরে খেয়ে দিয়ে নিজের ঘরে গা এলিয়ে দিয়েছে। তার বুকের ওপর রাখা আরিয়ানের দেওয়া সেই নতুন ফোনটা। সিলিং ফ্যানের খড়গড় শব্দের মাঝে ইকরার মনের ভেতর অন্য এক ঝড় বইছে। কেন জানি না বারবার ওই বদমাইশ লোক চেহারা চোখের সামনে ভেসে উঠছে আমার। ইকরার খুব ইচ্ছে করছে একবার আরিয়ানকে দেখতে, কিন্তু নিজেই নিজেকে শাসন করলো না। নিজে থেকে কল দিলে ওই লোকটা একদম মাথায় চড়ে বসবে। হঠাৎ তার মনে পড়লো ফোনটা কেনার সময় শোরুমের ভেতরের মাতাল বেশ কয়েকটা ছবি তুলেছিল। একটা কৌতূহলী হয়ে গ্যালারি খুললো, কয়েকটা ছবি দেখতে পেল। ছবিটা দেখে ইকরার বুকের দুকানি বেড়ে গেল। আরিয়ান তাকে পাজা কোলা করে কোলে
তুলেই রেখেছে। আর ইকরা লজ্জায় একদম সিটিয়ে গিয়ে দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁটটা চেপে ধরে আছে। আরিয়ানের চোখে তখন এক অদ্ভুত বিজয়ী হাসি আর নিঃস্বার্থ চাহনি। ছবিটার দিকে তাকিয়ে ইকরা একাই খিলখিল করে হেসে উঠল। নিজের অজান্তেই তার হাতটা চলে গেল নিজের ঠোঁটের ওপর, সে যেখানে আরিয়ানের সেই তপ্ত ছোঁয়ায় স্মৃতি এখনো টাটকা। সে লজ্জা পেয়ে দ্রুত বালিশে মুখ লুকালো। মনে মনে ভাবলো, মানুষটা এত জেদি কেন, আর এত বেশরমই বা হতে পারে কিভাবে। পরদিন সকালে নিঃস্নিগ্ধ রোদের ছটায় ইকরার ঘুম ভাঙল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই জানালা পাশে ঝোলানো ক্যালেন্ডারের দিকে নজর গেল। আজ 12 তারিখ, কলেজের বার্ষিক অনুষ্ঠান। মুহূর্তেই ইকরার মনে পড়ে গেল আজকের দিনটার কথা। ঠিক তখনই বিছানায় রাখা নতুন ফোনটা মৃদু শব্দে কেঁপে উঠল। ইকরা ফোন হাতে নিয়ে দেখল আরিয়ানের মেসেজ। ছোট কিন্তু তীব্র, এক অধিকারবোধ মাখানো কয়েকটা শব্দ। সুইট হার্ট, গুড মর্নিং, আমি তোমার অপেক্ষায় আছি। কিন্তু মেসেজটা পড়ে ইকরার ঠোঁটের কোণে আপন মনেই একটা মুচকি হাসি ফুটে উঠল। সে ফোনটা সযত্নে টেবিলের উপর রেখে আলমারি খুলল। আরিয়ানের দেওয়া সেই নীল রঙের সিল্কের শাড়ি আর গয়নাগুলো বের করতেই বুকটা ধক করে উঠল। ইকরা জানে মা দেখলে ভীষণ রেগে যাবে, তবুও আজ কেন জানে এই অবাধ্য মনটা আরিয়ানের কথা অমান্য করতে পারছে না। খানিকটা সময় নিয়ে ইকরা নিজেকে সাজিয়ে তুলল। গাঢ় নীল শাড়িতে ওকে ঠিক যেন শরতের আকাশের মতো দেখাচ্ছে। চোখে গাঢ় কাজল আর কপালে একটা ছোট টিপ, সব মিলে এক অপার্থিব সৌন্দর্য। সাজগোজ শেষ করে ঘর থেকে বের হতেই সামনে পড়লেন সাহিলা বেগম। মেয়ের এমন রাজকীয় সাজ দেখে তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস ইকরা? আর তোকে না বলেছিলাম আজই এই আপদগুলো ফেরত দিয়ে আসবি? ইকরা অপরাধী মুখ করে মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ইকরা মায়ের হাত দুটো ধরে ইশারায় বোঝাতে শুরু করলো। সে হাত দিয়ে দেওয়াল ঘড়ির দিকে ইশারা করে বোঝালো, মা, আজ কলেজে আমাদের একটা অনুষ্ঠান আছে। এরপর নিজের নীল শাড়িটা আঙুল দিয়ে ছুঁয়ে ইশারায় বলল, আজকের দিনটা অন্তত পড়তে দাও। আমি আজ ওর সাথে দেখা করে কথা দিচ্ছি কালকের মধ্যেই সব ফিরিয়ে দিয়ে আসবো। ইকরার ওই মাসুম চেহারা আর কাতর মিনতি দেখে সাহিলা বেগমের পাথরের মতো মনটাও যেন একটু গলে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত রেখে বললেন, আচ্ছা ঠিক আছে, যা, তবে সাবধানে যাবি। ওই ছেলেকে আমার মোটেও পছন্দ না। মায়ের অনুমতি পেয়ে ইকরা খুশিতে ডগমগ হয়ে উঠল। সে মুচকি এসে দ্রুত ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। ইকরা বাস স্ট্যান্ডে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। একের পর এক বাস আসছে আর যাচ্ছে, কিন্তু সে আজ কোনো বাসে উঠল না। কেন জানি তার অবাধ্য মনটা বারবার একটি পরিচিত গাড়ির হর্নের অপেক্ষায় প্রহর গুনছে। 2 নম্বর বাসটিও যখন ধুলো উড়িয়ে চলে গেল, ইকরা মাথা নিচু করে নিজের শাড়ি খামচিয়ে ধরে দাঁড়িয়ে আছে। কেন জানি ভয় হচ্ছে। ঠিক তখনই একটি কালো রঙের গাড়ি ঠিক ইকরার সামনে এসে থামলো। টায়ারের মৃদু ঘর্ষণের শব্দেই ইকরা বুঝে গেল বেশরমটা এসে গেছে। ভয়ে আর উত্তেজনায় ইকরার বুকের ভেতরটা যেন তোড়পাড় শুরু করলো। সে আর চোখে একবার গাড়ির দিকে তাকিয়েই দ্রুত চোখ সরিয়ে নিল। গাড়ির দরজা খুলে ধীর পায়ে বেরিয়ে এলো আরিয়ান। চোখে সানগ্লাস, পরনে সাদা শার্ট। প্রথমে সে ইকরাকে ভালো করে খেয়াল করেনি, কিন্তু দৃষ্টি যখনই স্থির হলো, আরিয়ান যেন পাথরের মতো থমকে দাঁড়িয়ে পড়ল। নীল রঙের সেই ভারী সিল্কের শাড়িটি ইকরাকে বেশ সুন্দর লাগছে। নীল রংটা যেন ইকরার গায়ের উজ্জ্বল শ্যামবর্ণ ত্বককে আরও মায়াবী করে তুলেছে। কপালে নীল টিপ, চোখের পাতায় ঘন কাজলের টান, আর কানে ঝুলছে আরিয়ানের দেওয়া সেই ঝুমকো জোড়া। বাসের বাতাসের ঝাপটায় ইকরার চুলের অবাধ্য কয়েকটা গোছা ওর ফর্সা গালের উপর এসে পড়ছে, যা সত্ত্বেও সে এখন ভুলে গেছে ইকরা যেন এক জীবন্ত নীল পদ্ম, যার সুবাসে বাতাসও ভারী হয়ে উঠেছে। আরিয়ান কয়েক মুহূর্ত নিস্পন্দন হয়ে তাকিয়ে রইল। তার চোখে দিয়ে যেন আগুন ঝরছে, আবার পরক্ষণে সেই চোখ বিষণ্ণ
ভালোবাসে ভিজে উঠছে। সে ধীরে ধীরে ইকরার দিকে এগিয়ে এলো। আরিয়ানের বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে ইকরার খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, তুমি কি আজ আমাকে মেরেই ফেলবে ঠিক করেছো? আমি জানতাম তুমি সুন্দরী, কিন্তু এতটা অপার্থিব এটা আমার কল্পনারও বাইরে ছিল। আরিয়ান নিজের ডান হাতটা বাড়িয়ে ইকরার গালের ওপর সযত্নে রাখা চুলের গামছাটা কানের পিছনে গুজে দিল। আরিয়ানের তপ্ত আঙুলের স্পর্শে ইকরা শিউরে উঠে আরও একবার মাথা নিচু করলো। আরিয়ান এবার ইকরার চিবুক ধরে আলতো করে মুখটা উপরে তুলল। ইকরার কাজল কালো চোখ দুটো তখন জলে টলমল করছে, হয়তো লজ্জায় অথবা ভালো লাগায়। তা দেখে আরিয়ান বলল, আজ থেকে নীল রংটা আমার প্রিয় হয়ে গেল সুইট হার্ট। তোমাকে এই সাজে দেখে আমার মস্তিষ্ক আর কাজ করছে না। আমি আজ পুরোপুরি এক পাগলে পরিণত হয়েছি। আরিয়ান ইকরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কলেজে যাওয়ার কোনো দরকার নেই। চলো আজ তোমাকে নিয়ে আমি দিগন্তরের ওপারে চলে যাই, যেখানে শুধু আমি আর আমার এই নীল পরীটা থাকবে। ইকরা লজ্জার ভয়ে আরিয়ানের শার্টের হাতাটা খামচিয়ে ধরল। আরিয়ান মুচকি এসে ইকরার কপালে একটা গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বলল, উফ, নিজেকে সামলানো আর সত্যি দায় হয়ে পড়েছে। ইকরা কাঁপা কাঁপা হাতে একটি বাজ করা সিরকুট আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। আরিয়ান ব্রুকুসকে সেটি হাতে নিল এবং দিললয়ে পড়তে শুরু করলো, দেখুন, আজ আমার কলেজে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে। আমাকে সেখানে যেতেই হবে। আপনি চেয়েছিলেন বলেই আজ এই শাড়ি পরে এসেছি, কিন্তু দয়া করে আমাকে যা দিয়েছেন সব ফিরিয়ে নিন। সত্যি বলতে আমি আপনার যোগ্য নই। আপনি আমার কাছে যা প্রত্যাশা করছেন তা দেওয়ার ক্ষমতা আমার নেই। সিরকুটটা পড়া শেষ হতেই আরিয়ানের চল শক্ত হয়ে এলো। সে এক ঝটকায় কাগজটা দুমড়ে মুচড়ে রাস্তার একপাশে ছুঁড়ে ফেলে দিল। ইকরার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে সে এক পা এগিয়ে এলো। তার গলার স্বর এখন আর কেবল রোমান্টিক নয়, তাতে মিশে আছে এক অদম্য শাসনের সুর। কলেজে যেতে হবে তো চলো, আমিও যাব তোমার সাথে। আমার নীলপরীকে একা ছাড়ার ঝুঁকি আমি নিতে পারছি না। ইকরা অবাক হয়ে মাথা তুলে আরিয়ানের দিকে তাকাতেই দেখলো আরিয়ানের চোখে এক ভয়ঙ্কর অধিকার বোধের ঝিলিক। আরিয়ান ইকরার খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, একটা কথা চিরকালের জন্য নিজের মগজে ঢুকিয়ে নাও ইকরা চৌধুরী, তোমাকে খুব শীঘ্রই ইকরা মির্জা করব আমি। সেটা তোমার ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছায়। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে এই শহর জ্বালিয়ে দিতে হয় কিংবা কাউকে খুন করতে হয়, আমি তাতেও পিছপা হব না। আমি আরিয়ান মির্জা, কারো তোয়াক্কা করা আমার স্বভাবে নেই। এতে তোমার ভালো লাগুক আর না লাগুক, তুমি শুধুই আমার। কথাটা শেষ করে আরিয়ান ইকরার সরু কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় পুড়ে নিল। ইকরা নিজেকে সারিয়ে নেওয়ার চেষ্টা করেও পারল না। আরিয়ানের ওই পেছনে যেন এক অদ্ভুত নেশা আর দাবি মিশেছিল। আরিয়ান সগৌরবে ইকরাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে এলো এবং নিজের দরজা খুলে তাকে পিছনের সিটে বসিয়ে দিল এবং ইকরার গা ঘেঁষে বসে চোখের কালো চশমাটা নাকে তুলে নিল আরিয়ান। তার শরীর থেকে আশা করা পারফিউমের ঘ্রাণে ইকরার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সামনের সিটে বসা মাতালের দিকে তাকিয়ে আরিয়ান বলল, মাতাল, গাড়ি তোর ম্যামের কলেজের দিকে নে। জি স্যার। গাড়ি চলতে শুরু করলো। আরিয়ান সিটে হেলান দিয়ে ইকরার হাতের ওপর নিজের হাতটা রাখলো। ইকরা জানালার বাইরে তাকিয়ে থাকলেও সে অনুভব করতে পারছে না আরিয়ানের তপ্ত দৃষ্টি তার ওপর স্থির হয়ে আছে। আরিয়ান মুচকি এসে মনে মনে ভাবল, যোগ্যতা তুমি, বিচার করার কে? আমি তোমাকে রানী বানিয়েছি, এটাই তোমার শেষ পরিচয়। গল্প, তোমার প্রেমে দিশেহারা আমি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।